একসময় খুব উত্তাল ছিল তুরাগ। যমুনা নদীর শাখা থেকে যার জন্ম হয়েছিল, প্রথমে ধলেশ্বরী, তারপর বংশী এবং সব শেষে তুরাগ নামে মিশে গেছে বুড়িগঙ্গায়। নদীকে ঘিরে যেমন করে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য, তেমনি এই নদীর উপর ভর করেই চলত অসংখ্য মানুষের জীবন জীবিকা। আব্দুল মতিন, বয়স ৩৫। একসময় বাবার সাথেই মাছ ধরতেন তিনি। তখন ১ ঘন্টা জাল টানলে ৭ থেকে ৮০০ টাকার মতো মাছ জুটত। বয়সের কারণে বাবা এখন আর নদীতে নামতেই পারেন না। বাবার সেই জাল হাতে তুলে নিয়েছেন ছেলে, কিন্তু বাবার মতো করে টুকরি ভর্তি মাছ তুলে আনতে পারেন না তিনি। আর তাই সারাদিনে যতটুকু মাছ জুটে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মতিনকে। ঘটনা হচ্ছে যে বিভিন্ন মেল ফ্যাক্টরির পানি ছাড়তেছে, এই বিদায় মনে করেন পানিটা ময়লা হয়ে যাইতেছে, মাছ টাছ থাকে, ঠিক আছে। না হলে তো আগে তো আমরা অনেক মাছ পাচ্ছি। দিন যত যাচ্ছে তুরাগের রঙও যেন ততই বদলে যাচ্ছে। কলকারখানার বর্জ্য আর কেমিক্যাল বদলে দিচ্ছে রং, বদলে দিচ্ছে জীববৈচিত্র্য, বদলে দিচ্ছে সমাজ কাঠামো। ঝুঁকির মধ্যে পড়ে গেছে দুই পাড়ের অসংখ্য মানুষের জীবন। এই ভরদুপুরে ডুব সাঁতারে ব্যস্ত শিশু কিশোররা। গ্রাম বাংলায় এটাই স্বাভাবিক চিত্র। পানিতে কি মিশলো, কতটুকু দূষিত হলো, মুখে না পেটে ঢুকে পড়লো পানি, এত সব জটিল প্রশ্ন ওদের মাথায় ঢোকে না, ঢোকার কথাও না। আর তাই অসুখ বিসুখ সেখানে নিত্যদিনের ঘটনা। কেমিক্যাল মেশানো এই পানি কতটা ক্ষতির কারণ হতে পারে সেই ধারণাও নেই তাদের। তাই তো বাবা মা বারণ করেও থামাতে পারেন না শিশুদের দুরন্তপনা। এই পানিতে অনেকের অসুখ হয়ে গেছে। তারপরে এই পানি ছাড়া কোনো পথ নেই। টিউবওয়েল নষ্ট হয়েছে দিয়ে আমি আজকে আসছি। ওইটা আমার বাচ্চা, ওটা হ্যাঁ, ওটা কথাবার্তা শুনে না এসে দুধ পরে পরে অসুখ হয়, শরীরে ঘাও বাচ্চা হয়, তারপরে পেট খারাপ হয়, বিভিন্ন পদের অসুখ হতে হয়। নদীকে ঘিরেই যুগে যুগে সর্বত্র গড়ে উঠেছে নগর। সভ্যতা কিংবা ইতিহাস সে কথাই বলে গেছে বারবার। আমরা যদি দক্ষিণ আমেরিকার আমাজন নদীর দিকে তাকাই, যদি তাকাই স্বর্ণনগরী এলডারোডোর দিকে, যদি তাকাই হাডসন নদীর তীরে নিউ ইয়র্কে কিংবা টেমস নদীর তীরে গড়ে ওঠা লন্ডন শহরের দিকে, তাহলে বারবার সেই ইঙ্গিতই খুঁজে পাই। সেগুলোর মতো করে বুড়িগঙ্গার তীরে গড়ে উঠেছিল আমাদের প্রিয় শহর ঢাকা। ময়লা আবর্জনার পাথরের মতো গাঢ় কালো রঙের পানি বোধ হয় কেবল আমাদের এই বুড়িগঙ্গাতেই পাওয়া যাবে। আর তাই ভাসমান পানির টলমল দৃশ্য দেখেই সহজেই বলে দেওয়া যায় এই নদীর নাম কি। অথচ একসময় বুড়িগঙ্গায় ছিল অবিভক্ত ভারতের গঙ্গা নদীর গতিপথ। ৪০০ বছর আগে এই নদীর তীরেই গড়ে উঠেছিল রাজধানী ঢাকা। তারপর নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে মেগাসিটির মর্যাদা পেলেও দূষণের তালিকায় বেশ উপরের দিকে জায়গা করে নিয়েছে ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা তালিকায় ২৩ নম্বরে আছে ঢাকার নাম। আগে টিউবওয়েল ছিল না, এই নদীর পানি আমরা বাড়িতে নিয়ে খাইতাম। তো এখন ওই পলিথিন, পচা মোচা যা আছে, আবর্জনা, ময়লা টয়লা, বাথরুম যা আছে সব এই পানির মধ্যে মিক্স করা, বুঝছেন। এই পানির মধ্যে ধরলে হাত পায়ে ঘাও হয়ে যায়। ঢাকা শহরের বর্জ্য, কলকারখানায় ব্যবহার করা কেমিক্যাল আর পলিথিন প্রতিদিন জমা হচ্ছে বুড়িগঙ্গায়। দিন যত যাচ্ছে ড্রেন দিয়ে গড়ানো বর্জ্যে বুড়িগঙ্গার তলদেশের উচ্চতা ততই বাড়ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের হিসেব বলছে এই উচ্চতা এখন ১০ থেকে ১২ ফুটের মতো। দীর্ঘদিনের দূষিত নদী, এটাকে উদ্ধার করতে সময় লাগবে, হয়তো পরিকল্পনা মাফিক এগোতে হবে, প্রকল্প হাতে নিতে হবে। হ্যাঁ, নদীতে হয়তো অক্সিজেনও ছাড়তে হতে পারে, তো এটা সময় লাগবে। এটা অ্যাকচুয়ালি কতদিনে সম্ভব এটা বলা যাচ্ছে না। ঢাকা ও আশেপাশের এলাকায় ছোট বড় মিলে প্রায় ২.৫ লাখের মতো শিল্প কারখানা গড়ে উঠেছে। সবগুলোর ময়লা আবর্জনা গিয়ে মিশছে নদীতে। অথচ ২০০৮ সালের মধ্যে প্রতিটি কারখানায় বসানোর কথা ছিল তরল বর্জ্য শোধনাগার, কিন্তু পরিসংখ্যান বলছে এখনো ৯৫% কারখানায় চলছে আগের সেই পুরনো নিয়মে, যার কারণে নদীর পানিতে পাওয়া যাচ্ছে বিষাক্ত সব কেমিক্যালস। খোলা চোখে আমরা দেখতে পেয়েছি দূষণের মাত্রা, বুঝতে পেরেছি এর ব্যাপকতা, কিন্তু কাগজ কলমের হিসেব আর সূত্র দিয়ে এর গভীরতা মাপা সব সময় সম্ভব হয়ে ওঠে না। আসল সত্য জানতে, দূষণের ভয়াবহতা বুঝতে আমরা লাল হয়ে যাওয়া সেই পানি পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিলাম। মিনারেল ড্রিঙ্কিং ওয়াটারের খালি বোতলে তুলে নিলাম তুরাগের পানি।
তারপর সেই পানি পরীক্ষা করতে আমরা সোজা চলে গেলাম ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে উচ্চতর গবেষণার জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে চালু হয়েছে হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টের গবেষক ডক্টর কাজী ফরাদ কাদের। আমাদের সংগ্রহ করা পানিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তিনি তারই এক ছাত্রকে দায়িত্ব দিলেন। একজন রিপোর্টারের সাধারণ জ্ঞানে আমরা যে বিষের কথা জোরের সঙ্গে তুলে ধরছি, পরীক্ষার পরে জানা যাবে তুরাগের পানিতে আসলে কেমিক্যালের উপস্থিতি প্রকৃতপক্ষে কতখানি আছে। খুব বেশি সময় লাগলো না ফলাফল পেতে। এটি এমনই এক আধুনিক যন্ত্র যাতে তাৎক্ষণিকভাবে পরীক্ষার সুযোগ তৈরি করেছে ময়মনসিংহের এই বিশ্ববিদ্যালয়। আমরা দেখে নিতে চাই তুরাগ থেকে তুলে আনা পানিতে সত্যিকার অর্থেই কি কি উপাদান মিশে আছে। হেভি মেটাল যেগুলো আমরা পেয়েছি তার মধ্যে মূলত লেড এবং ক্রোমিয়াম আয়ন আমরা বেশি পরিমাণে পেয়েছি। সংগ্রহ করা পানি থেকে বেরিয়ে এলো মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকারক কেমিক্যাল লেদ, প্রতি লিটারে যার পরিমাণ 0.2 মিলিগ্রাম। বেরিয়ে আসলো আরেকটি কেমিক্যালের নাম ক্রোমিয়াম, প্রতি লিটারে যার পরিমাণ 0.3 মিলিগ্রাম। ক্ষতিকর উপাদান জিঙ্কও পাওয়া গেল এই পানিতে, পরিমাণ 0.1 মিলিগ্রাম। কিন্তু নদীর পানিতে এইসব কিছুই থাকার কথা ছিল না। বাস্তবে এসবে ভরে গেছে আমাদের নদীর পানি। এবার আমরা জেনে নেব এইসব ক্ষতিকর কেমিক্যাল আমাদের শরীরের ভেতর কেমন করে ঢুকে পড়ছে। তুরাগ নদীর আশেপাশে কিন্তু শস্য পাশাপাশি ভেজিটেবল সবজি চাষ হচ্ছে, এবং সবজিতে যেটা হয় আমরা দেখেছি যে এই হেভি মেটালগুলোর শস্য দানা অর্থাৎ গ্রেইনের চাইতে তাদের রুট এবং লিফি পার্টে বেশি পরিমাণে থাকে। এখন আমরা যদি শাকসবজি খাই তাহলে সেটাকে আমাদের এক্সপোজারটা আরও বেড়ে যায়। সেই ক্রোমিয়াম আপনার প্রাথমিকভাবে আপনার শ্বাসনালীতে কাজ করতে পারে এবং সেখানে আপনার কিডনির ফাংশন নষ্ট করে দেয়, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। তারপরে আপনার ওই যে বোন বা অস্থি নির্মাণে সহযোগিতা করে, সেইখানে অস্থিকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। এইভাবে আপনার আলটিমেটলি শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি নষ্ট করে দেয়। আমরা আবারও ফিরে যেতে চাই সেই লাল টকটকে পানির উৎস তুরাগ নদীতে, কারণ আরও একটি পরীক্ষা করা বাকি রয়ে গেছে আমাদের। এবার আমাদের অনুসন্ধানী দলের সাথে যোগ দিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। এই যন্ত্র দিয়ে জানা যায় পানিতে কি পরিমাণ অক্সিজেনের উপস্থিতি আছে। পরীক্ষার ফলাফল জানার আগে আমরা জেনে নিতে চাই স্বাভাবিক অবস্থায় নদীর পানিতে অক্সিজেন কি পরিমাণে থাকে। আমাদের নর্মাল লিমিট হচ্ছে 4.5 to 8, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। এবার আমরা দেখে নিতে চাই এই পানিতে সেই পরিমাণ অক্সিজেন আছে কিনা। শুরু হলো আমাদের পরীক্ষা নিরীক্ষা। যন্ত্রের মধ্যে চমৎকার করে ভেসে উঠল পরীক্ষার ফলাফল। সেই ফলাফল পরিষ্কার করে বলে দিল কেমিক্যাল মেশানো এই কালো পানিতে কি পরিমাণ অক্সিজেন আছে। অক্সিজেনটা 0.9 পাওয়া গেছে, যেটা মাছ বা অন্যান্য জলজ প্রাণী আছে জীবনের জন্য যে অক্সিজেন দরকার সেটা নাই। স্বাভাবিক মাত্রার চাইতে অনেক কম পরিমাণে অক্সিজেন থাকার কারণে সেই দিন আব্দুল মতিন নদীতে আর মাছই পাননি। এত অল্প মাত্রা অক্সিজেন থাকলে নদীতে মাছ তো দূরের কথা, কোনো জলজ প্রাণীর পক্ষেই বেঁচে থাকা সম্ভব না। আর তাই সম্ভব হয় না আগের মতো চুক্তি ভর্তি মাছ পাওয়া। নদীর মরে যাওয়ার গল্প আমরা শুনবো, তবে তার আগে আপনাদের কাছ থেকে নিয়ে নিতে চাই খানিকক্ষণের একটা বিরতি। নদীর চিত্র দেখলাম আমরা, দেখলাম সেই পানিতে কি কি উপাদান মিশে আছে। পরীক্ষার রিপোর্টে বেরিয়ে আসলো মারাত্মক সব তথ্য। এবার আমরা আপনাদের সামনে এমন কিছু চরিত্রের মুখোমুখি করিয়ে দিতে চাই যারা বছরের পর বছর বেমালুম ঢেলে চলেছেন বিষাক্ত সব কেমিক্যালস। এসব যাদের দেখার কথা, এসবের রাশ টেনে ধরার কথা যাদের, তারা বাস্তবে কি করছেন সেই সব চিত্র এবার আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। পরিবেশ সংরক্ষণ আইন 1997-তে বলা আছে বর্জ্য বের হয় এমন কারখানায় ইটিপি বসানো বাধ্যতামূলক। আইন ভঙ্গ করলে প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা অথবা
10 বছরের জেল দেওয়ার কথাও বলা আছে। পরিবেশ অধিদপ্তর এই পর্যন্ত 1788টি প্রতিষ্ঠানকে 151 কোটি 61 লাখ টাকা জরিমানা করেছে, আদায় করেছে 102 কোটি 79 লাখ টাকা। কিন্তু অবাক করার দিকটি হলো এখন পর্যন্ত কাউকেই সাজা খাটতে হয়নি। ফাইন্যান্সিয়ালি যে ধরনের করা হয়, ফাইন করা হয়, সেটা তাদের যে ক্ষতি করে সেটার তুলনায় কিছুই না। কিন্তু যখন মালিকরে একদিনের জন্য জেলে দেওয়া হয় বা আটক রাখা হয়, তাহলে যে জিনিসটা হবে তার একটা ইমেজের উপর একটা প্রভাব পড়বে। তো সেই ইমেজ রক্ষার্থে কিন্তু সে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। কেমিক্যাল মেশানো এই বিষাক্ত কালো পানির উৎস খুঁজে বের করতে আমাদের সাথে যোগ দিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও। তুরাগ নদীর তীর থেকে উঠে আমরা ট্রেনের সূত্র ধরে এগিয়ে যেতে থাকলাম বিসিক শিল্পনগরীর দিকে। কালো পানির গতিপথ আমাদের টেনে নিয়ে গেল একটি ডাইং কারখানায়। ডাইং কারখানা থেকে বেরিয়ে আসছে নীল রঙের পানির স্রোতধারা। কারখানার নাম ঢাকা ডাইং। এই ধরনের একটি কারখানা চালাতে যেই ধরনের নিয়মকানুন মেনে চলতে হয়, এটি সেই রকম আইন কানুনের তোয়াক্কা করছে না বলে সন্দেহ করছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। কৌতূহলী মন আমাদেরকে কারখানার ভেতরে টেনে নিয়ে যেতে চাইল, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো কারখানার নিরাপত্তা কর্মী। ভেতরে ঢুকলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও। খুঁজতে থাকলেন পরিবেশ আইন অনুযায়ী কারখানায় ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ইটিপি অর্থাৎ তরল বর্জ্য শোধনাগার আছে কিনা। আমাদের অনুসন্ধানী চোখ গিয়ে আটকালো সেই ইটিপির উপর। ইটিপি থাকার পরও যখন এমন বাহারি রঙের লাল নীল পানি বের হচ্ছে, তখন হিসাব মেলাতে কষ্ট হয়েছে আমাদের, হয়েছে পরিবেশ কর্মকর্তাদের। প্রকল্পের সামনে থাকা ড্রাম সরানোর পরই বের হয়ে আসলো আসল রহস্য। পূর্ব অভিজ্ঞতা না থাকলে কারো পক্ষেই ধরার উপায় নেই যে এটা ইটিপি প্রকল্প না অন্য কিছু। এইভাবে ইটিপি সাজিয়ে হয়তো চোখে ধুলো দিতে চেয়েছিলেন কারখানার মালিক। তিনি নেই, তবে তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল আহমেদ দৌড়ে আসলেন ঘটনাস্থলে। আমরা তো সেন্ট্রাল ইটিপির আওতায় চলে আসতে স্যার, যে কারণে আমরা এখানে আমাদের 25 লক্ষ টাকা দেওয়া। 4 বছর আগেই এখানে কেন্দ্রীয় ইটিপি প্রকল্প করার কথা ছিল। এখন পর্যন্ত বাস্তবায়নের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এতদিনে কেবল শুরু হলো টাকা সংগ্রহের কাজ। তারপরে আরো এই পাশে এমএনএম আছে, স্যাপ ফ্যাশন আছে, ইউনিক আছে। তার মানে আশেপাশের সব কারখানার চিত্র একই রকম। তাহলে সঙ্গত কারণে প্রশ্ন জাগে মনে, সবগুলো কারখানায় কি দূষণ করে চলেছে? এটা তো স্যার গার্মেন্টস ওয়াশ, স্যার আপনার ওই অভাবে পানি ইউজ হয় না, আর আমরা তো কোনো হার্মফুল কোনো কেমিক্যাল ব্যবহার করি না। কিন্তু একথা যেন মন ভরল না পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের। ইটিপি না থাকা এবং পরিবেশ ছাড়পত্র নবায়ন না করার অপরাধে কারখানার মালিককে আদালতে হাজির হওয়ার নোটিশ করে বসলেন তারা। কিন্তু মালিকের অনুমতি না নিয়ে এই নোটিশে স্বাক্ষর করতে চাইলেন না জুয়েল। পরিস্থিতি বেগতিক দেখে একসময় ফোন করে বসলেন তার মালিককে। কোম্পানি থাকে, থাকে, নোটিশ দিয়ে গেলাম, রিসিভ করতে বলেন। এক সময় অনুমতিও মিলল মালিকের। এবার যেতে হবে ইটিপি বাস্তবায়ন কমিটির সভাপতির কাছে, যিনি 4 বছর ধরে টাকা সংগ্রহ করে যাচ্ছেন ইটিপি বসানোর জন্য। দেখে নিতে চাই সভাপতির কারখানার চেহারা। কালার মার্ক ওয়াশিং লিমিটেড, ইটিপি বাস্তবায়ন কমিটির সভাপতির কারখানা। চারদিক ঘোরাঘুরি করে আমরা কারখানায় ইটিপির অস্তিত্ব খুঁজে পেলাম না। কারখানার ইটিপি আমাদের দৃষ্টি এড়িয়ে গেছে কিনা তা নিশ্চিত হতে কর্মচারীদের কাছে জানতে চাইলাম। ইটিপি মেশিন কোথায়? পানি পরিষ্কার করে দেখেন ইটিপি মেশিন। উপরের দিকে ইঙ্গিত করে বিভ্রান্ত করতে চাইলেন একজন, কিন্তু আমরা অনেকেই জানি ইটিপি সাধারণত উপরের দিকে থাকে না। এবার ক্যামেরার মুখোমুখি ইটিপি বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন শেখ।
তো আপনি সভাপতি ওই আর আপনার ইয়াতে এই টিভি নাই? না না আমার নাই, আমি এ জায়গায় থাকতেছি না তো। আচ্ছা, আমি আসলে চলে যাচ্ছি। কারখানা সরিয়ে নেওয়ার কথা শোনালেন তিনি, মূলত এই কারণেই নাকি তিনি আর কোনো টাকাই খরচ করতে চাইছেন না। তবে তিনি আমাদের যে তথ্য দিলেন তা রীতিমতো চমকে ওঠার মতো। ইটিপি থাকার পরও অনেকে টাকা বাঁচিয়ে পরিবেশ ধ্বংস করে যাচ্ছে। এটা সত্যি কথা। মনে করেন কিছু কিছু মালিক যে আছে তারা করে কি, ওই আপনার চালাইতেছে রাত্রি বন্ধুরা, কারণ এটি অনেক কষ্ট ইনকাম। বোঝা গেল সব দিকের সব খবরই রাখেন তিনি। দিনের পর দিন পরিবেশ ধ্বংস করছেন নিজে, আবার সেটি যে পরিবেশের ক্ষতির কারণ হচ্ছে তাও পরিষ্কার জানেন। এ এক অদ্ভুত সহাবস্থা। বাংলাদেশে প্রথম যখন এই ওয়াশিং বা গার্মেন্টস হয়, পরিবেশ সম্পর্কে মানুষের এত বদ্ধ ধারণা ছিল না। আজ 5-7 বছর ধরে এই পরিবেশ সংক্রান্ত বেশ কিছু হয়েছে। আর আমি এই যে পানি নষ্ট করতেছি, পরিবেশ ধ্বংস করতেছি, আমার নেক্সট প্রজন্ম, আমার ছেলে মেয়েরা যখন আসবে তখন তারা অন্ধকানা হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এমন স্বচ্ছ ধারণার পরও তিনি ইটিপি বাস্তবায়ন করতে বিলম্ব করছেন কেন? ভাই 2010 সালে যেটা হয়েছে সেটা হলো টঙ্গী, এবং এই টঙ্গীর আশেপাশে প্রায় 100-150 ফ্যাক্টরি আছে। এই সব ফ্যাক্টরি মিলে একটা 200 কোটি টাকাতে একটা সেন্ট্রাল ইটিপি করতে চাইছিল। 1 বছর পর্যন্ত আমি লেফট রাইট করছি, বা ওই ওয়ার্ল্ড ব্যাংকে, তারপর আপনার পরিবেশ অধিদপ্তরে লেফট রাইট করে যখন দেখছি যে ওরা বলে দিল লাস্টলি যে আমরা ফাইন্যান্স করবো না। তা আপনি কি পারবেন এই দেশের ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে? তারা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে ফেলেছে, কিন্তু ইটিপির জন্য কোনো কেউ জায়গা রাখেনি। এখন যে জায়গা নাই, তারা সেখানে কোনো ইটিপি করতে পারবে না। কিন্তু আপনি তো ইচ্ছে করলে এখন পট করে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে পারবেন। আপনাকে ইকোনমিক এবং সোশ্যাল কন্ডিশনসগুলো বুঝতে হবে। একজনের দোষ আরেকজনের উপর চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা করছেন সবাই। মাঝখানে ক্ষতির মুখে পড়ছে লাখ লাখ মানুষ। তবে শেষ রক্ষা কবে হবে সেই হিসেব আমাদের জানা নেই। কিন্তু এটা জানা আছে, পরিবেশ দূষণের মাত্রা সহজেই আর কমছে না। যেমন কয়েক বছর ধরে হাজারীবাগ ট্যানারিগুলো সাভারে নিয়ে যাওয়ার কথা থাকলেও যাচ্ছে না একটাও। এবার দেখতে চাই কেমন আছেন ট্যানারি শিল্প এলাকা হাজারীবাগের মানুষ। 7 বছরের এই ছেলের নাম জুবায়ের, থাকে এ এলাকাতেই। ট্যানারির বিষাক্ত বাতাস তাকে ভালোভাবে বেড়ে উঠতে দেয়। জন্মের পরে তার শরীরে জন্ম নিয়েছে শ্বাসকষ্টের মতো ক্রনিক রোগ, হাঁপানি। শ্বাসকষ্টে এখনো কথা বলতে কষ্ট হয় তার। শ্বাস নিতে পারি, দিয়ে ধোঁয়া থাকে, গন্ধ থাকে। সেই রাসায়নিক পদার্থ দ্বারা আক্রান্ত হয়ে তার শ্বাসকষ্টটা শিকার হয়েছে। একটি গবেষণা রিপোর্ট বলছে, হাজারীবাগের মাস্টার প্ল্যানে 19টি ট্যানারির কথা থাকলেও বাস্তবে এর সংখ্যা এখন 250-র বেশি। এইসব কারখানা দিনে 355 মেট্রিক টন চামড়ার পাশাপাশি 95 মেট্রিক টন বর্জ্য উৎপাদন করে। এই বিপুল পরিমাণ বিষাক্ত বর্জ্য ঠেকাতে 2009 সালের মধ্যে ট্যানারি শিল্প সাভারে সরিয়ে নেওয়ার জন্য রায় দেয় উচ্চ আদালত। নানা জটিলতায় আটকে গেছে সরিয়ে নেওয়ার সেই প্রক্রিয়া। শুধু আটকে নেই পরিবেশ দূষণের কাজ। কেমিক্যালের চাইতেও ভয়ঙ্কর পলিথিন। বলা হয় পরিবেশের প্রধান শত্রু এটি। সহজে না পচার কারণে পলিথিন সবচেয়ে বেশি ক্ষতি করছে পরিবেশের। পরিস্থিতির গুরুত্ব বুঝে পরে অবশ্য সরকার আইন করে পলিথিন নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু তারপরও গোপনে চলছে পলিথিন বানানোর কাজ। আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ। সাথে পেয়ে গেলাম পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের। পাওয়া গেল পলিথিন বানানোর অনেক অনেক প্রমাণ। কারখানা বন্ধ না করে মাত্র 25,000 টাকা জরিমানা করা হলো কারখানার মালিককে। জরিমানা দেয়া এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে এইখানকার কারখানা মালিকদের। হয়তো এখন তারা ব্যবসার একটা অংশ আলাদা করেই রেখে দেন জরিমানা দেওয়ার জন্য। সিস্টেম করে দিব্যি বুড়ো আঙুল দেখিয়ে তারা চালিয়ে যাচ্ছেন তাদের ব্যবসা, আর জেনে শুনে মানুষের জন্য রচনা করছেন দূষণের বর্গক্ষেত্র। কিন্তু এইভাবে লোক দেখানো জরিমানা আর নাটকীয় অভিযান করে পরিবেশ দূষণ বন্ধ করা আদৌ সম্ভব কিনা আমাদের তা জানা নেই। এমন লোক দেখানো অভিযান অনেক দেখেছি আমরা, আরও দেখব, তবে একটা বিরতির পর।
এর আগে নদীর পানি কিভাবে দূষিত হচ্ছে সেই দৃশ্য দেখেছি আমরা, আর এবার দেখব নীরব ঘাতক শব্দ দূষণের ছোট্ট একটা চিত্র। এই জন্য আমাদের যেতে হয়েছিল নারায়ণগঞ্জের মদনগঞ্জে। বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানের এমন বিকট শব্দে অতিষ্ঠ নারায়ণগঞ্জের মদনগঞ্জের মানুষ। অস্বাভাবিক শব্দে রাতের ঘুম হারাম হয়ে গেছে তাদের। এমন শব্দের কারণে অনেক মানুষ এরই মধ্যে এলাকা ছেড়ে চলেও গেছে বাইরে। যখন কানের মাঝে টমটম শব্দ হয় তখন ঘুম ছুটে জায়গা। মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এমন শব্দ হলে পড়াশোনায় মন বসানো যে কতটা কষ্টের তা সহজেই আন্দাজ করা যায়। শিক্ষার্থীরাই কেবল তা হারে হারে টের পাচ্ছে এখন। শুধু তাই নয়, বিকট শব্দের কম্পনে ফাটল ধরেছে পাশের কয়েকটি ভবনে। ভবনের দেয়ালে হাত দিলেই যেন মনে হয় ভূমিকম্প হচ্ছে। শব্দের সমস্যা হইতেছে, ঝুলে শরীর ঝুলে। যদি এটা শব্দ মানমাত্রার বাইরে থাকে তাহলে আমি নিশ্চয়ই এটা আমাদের আইনের আওতায় আসবে। আমি অতি সত্বর সেখানে যাব। অনেক সময় আমাদের হয়তো কোনো স্টাফ বায়াস থাকতে পারে, বাট আপনি যখন বলেছেন আমি নিশ্চয়ই এটা দেখব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে আসে, শুধু শব্দ দূষণের কারণে দেশের 9.6% মানুষ শ্রবণ প্রতিবন্ধী হয়ে পড়েছে, যার কারণে মানুষের স্মরণ শক্তি দিন দিন কমে যাচ্ছে। মুখোমুখি দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, যেটি বারডেম নামেই বেশি পরিচিত, আর তার মাঝখানে গাড়ি চলাচলের বড় রাস্তা। এবার আমরা দেখে নিতে চাই এই দুই হাসপাতালের রোগীরা বাস্তবে কতখানি নিরিবিলি পরিবেশ পান। আমরা এই এলাকায় শব্দ দূষণের মাত্রা পরীক্ষা নিরীক্ষা করার সিদ্ধান্ত নিলাম। আমাদের সাথে যোগ দিলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের কর্মকর্তা আতিক মোর্শেদ। সাউন্ড মিটারের এই যন্ত্র দিয়ে তিনি মেপে দেখবেন এলাকায় শব্দ দূষণের মাত্রা এখন কততে পৌঁছেছে। পরিবেশ আইন অনুযায়ী হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে শব্দের গ্রহণযোগ্য বা সহনীয় মাত্রা ধরা হয় 50 ডেসিবেল। চলছে শব্দ মাপার কাজ। বাড়তে থাকলো সাউন্ড মিটারের ডিজিট। পরীক্ষা শেষে মিটারের কাঁটা 96 ডেসিবেলে গিয়ে ঠেকল, যা স্বাভাবিকের চাইতে দ্বিগুণ বেশি। এটা নির্ধারিত মাত্রা 50, সেখানে 96, প্রায় দ্বিগুণই বলা চলে। এখানে দেখা যায় যে 100 ডেসিবেলের উপরে সাধারণত যে 1 মিনিট যদি এক্সপোজার হয় 24 ঘন্টায় আমাদের টোটাল হিয়ারিং লস হয়ে যেতে পারে। এছাড়া এমন দেখা যাচ্ছে যে গর্ভবতী মায়েরা যদি কন্টিনিউয়াস এই ধরনের উচ্চ শব্দে এক্সপোজার হয় এবং এটাতে বাচ্চার ক্ষেত্রেও বার্থ ডিফেক্টও হতে পারে। শব্দ দূষণের মতো আরেক ধরনের দূষণের ভেতর বসবাস করছি আমরা, আর সেটা হচ্ছে বায়ু দূষণ। ঢাকার চারপাশে 20 ফোঁড়ার মতো দাঁড়িয়ে আছে অসংখ্য ইটের ভাটা। হাজার হাজার ইট ভাটা থেকে বের হওয়া ধোঁয়া মিশে যাচ্ছে ঢাকার বাতাসে। কিন্তু উচ্চ আদালতের একটি রিট নিষ্পত্তির অপেক্ষায় থাকার কারণে ইটের ভাটা নিয়ে সেইভাবে কাজ করতে চাইনি আমরা। ঢাকার অনেক জায়গায় পরিবেশ অধিদপ্তর থেকে প্রায়শই ঢাকার বাতাসের এক ধরনের মান মেপে দেখা হয়। আমরা সেই রিপোর্টে একটু চোখ বোলাতে চাই। বাতাসে কি কি উপাদান আছে তা নির্ণয় করে দেয় এই মেশিন। এবার দেখা যাক ঢাকা শহরের বাতাসে কি কি উপাদান ভেসে বেড়াচ্ছে। রিপোর্ট বলছে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার, সীসা ইত্যাদি গ্যাসের পরিমাণ খুবই বেশি, এবং এগুলো যে ভীষণ বিষাক্ত তা তো বলার অপেক্ষাই রাখে না। একজন ব্যক্তির পক্ষে হয়তো পরিবেশ বিপর্যয়ের নানা দিক তুলে ধরা সম্ভব, কিন্তু বিপর্যয় ঠেকাতে হলে এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে। সেজন্য প্রথমেই এগিয়ে আসতে হবে যথাযথ কর্তৃপক্ষকে। কিন্তু কর্তৃপক্ষের ভেতরেই যদি গলদ থেকে যায় তাহলে এমন আয়োজন করেই বা লাভ কি? এবার আমরা ফাঁস হয়ে যাওয়া একটা অভিযানের গল্প শোনাতে চাই আপনাদের। আর তাই আমরা ছুটে গেছি ঢাকা থেকে 100 মাইল দূরের পথ গোপালগঞ্জে। গোপালগঞ্জের সদর জেলা হাসপাতাল, সরপুকুরি এলাকার রকিবুল ইসলাম। ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। আগের মতো বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না তিনি। আমার সমস্যাটাকে নির্ভর করতে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। গোপালগঞ্জের চরপুকুরিয়ায় পরিবেশ বিপর্যয় ঠেকাতে ওই এলাকার ইট ভাটা বন্ধের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আজ 4টি ইট ভাটায় অভিযান চালানো হবে, চালাবে পরিবেশ অধিদপ্তর।
অভিযানে যোগ দিতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে গেলাম আমরা, কিন্তু অভিযান নিয়ে আশঙ্কার কথা শোনালেন এই কর্মকর্তা। জেনে গেছে হ্যাঁ, ওরা জেনে গেছে। এই যে আলমী স্যারের সিগনেচার এই চিঠিটা, এটা তো আলমী স্যার পাঠাইছে ডিসি অফিসে। তাহলে এই চিঠি যখন আসে, তো ইটের ভাটার মালিক তো ডিসি অফিসের ডিএমএর সাথে সরাসরি লিঙ্ক থাকে, টাকা পয়সা তো কম কিছু দেয়। পরিবেশ অধিদপ্তর থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো একটি গোপন চিঠি নাকি ফাঁস হয়ে গেছে। স্বার্থ যেখানে জোরালো সেখানে তো এমনই হবার কথা। ফাঁস হোক আর যাই হোক না কেন, আমরা হাল ছাড়তে চাইলাম না। অভিযানের সাফল্য কিংবা ব্যর্থতা কোথায় গিয়ে দাঁড়ায় তার সচক্ষে দেখে নিতে চাই আমরা। আমাদের গন্তব্য চরপুকুরিয়া গ্রাম। একসময় পৌঁছে গেলাম আমরা এমএন ব্রিক্স ফিল্ড। 120 ফিটের কম উচ্চতার চিমনি থাকলেই বলা যায় অবৈধ ইটের ভাটা। শুরু হলো অভিযান, কিন্তু আমরা দেখলাম অভিযান না করার অজুহাত খুঁজছেন ম্যাজিস্ট্রেট সাদেক শেখ। এখন লেবার তো আপনার এখন লাভ দিয়ে কতটা বিয়ে করা যায়। আর অভিযান সত্ত্বেও মালিকের চেহারায় সেই রকম উদ্বেগ উৎকণ্ঠার কোনো ছাপই দেখতে পেলাম না আমরা। বোঝা গেল অভিযানের খবর আগেই ভাগেই জেনে গেছেন তিনি। কিন্তু ক্যামেরা দেখে অভিযান বন্ধ না করে ভিন্ন উপায়ে খুঁজতে থাকলেন অভিযানকারীরা। এটা সম্পূর্ণ অবৈধ, এটা আপনারা জানেন। এখানে কি অবৈধ বলেন? শুনুন, আমাদের চাকরি থাকবে না। বুলডোজার আঘাত হানলো ইটের ভাটায়, কিন্তু বোঝা গেল না ইটের ভাটার প্রাচীর বেশি শক্ত নাকি বুলডোজার। বুলডোজারের কর্মকাণ্ড দেখে ছুটে আসলেন ইটের ভাটার মালিক মিলন মোল্লা। পরিবেশ কর্মকর্তার বদলে নিজের উদ্যোগে নিজের কারখানার বিরুদ্ধে অভিনব এক অভিযান শুরু করে দিলেন তিনি নিজেই। তার কথাতেই তার কর্মচারীরা নামিয়ে ফেললেন চিমনি। এই চিমনি নামানো যেমন সহজ, অভিযান শেষে আবার উঠাতেও সময় লাগে না। চুল্লির ভেতর পানি দিলেই ধ্বংস হয়ে যাবে ইটের ভাটা। পুনরায় চালু করতে গেলে তখন অনেক মাসুল গুনতে হবে মালিককে। আর তাই চুল্লির ভেতর পানি না দিয়ে লোক দেখানো কিছু ইট ভিজিয়ে দিল ফায়ার সার্ভিসের কর্মীরা। আর তার ফাঁক দিয়ে নিজেদের আখের গুছিয়ে নিতে থাকলো পুলিশ। এমন অভিযান নাকি এখানে বছরে 2 বার হয়, কিন্তু কোনো বাড়ি বন্ধ হয় না ইটের ভাটাগুলো। এ এক অদ্ভুত কারবার। এর আগেও কি 2 বার ভাঙছে আপনাদের? হ্যাঁ, প্রতি বছর 2 বার ভাঙে। পরিবেশের ছাড়পত্র নেই, নেই প্রয়োজনীয় আরো অনেক কিছু। তারপরও বন্ধ করা হলো না ইটের ভাটা, এমনকি জরিমানা পর্যন্ত করা হলো না মালিক মিলন মোল্লাকে। উল্টো সুযোগ দিয়ে আসলেন ম্যাজিস্ট্রেট সাদেক শেখ। হ্যাঁ, আজকে আমরা একটু সময় দেব, তারা হয়তো আবার আবেদন করবে পরিবেশ অধিদপ্তরে। পরিবেশ অধিদপ্তরে তাদেরকে যা বলে সেটা অনুযায়ী তারা যদি করতে পারে তাহলে আর আমাদের তো বাতিল করার প্রশ্ন আসে না। এখানে সময় দেওয়ার কোনো স্কোপ নেই ওনার। ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয় আসলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, ওনাকে কোনো ওই কাউকে সুযোগ দেওয়ার জন্য ওখানে পাঠানো হয় না। এমন অভিযান চালিয়ে কর্তৃপক্ষ কি বোঝাতে চাইছে? পরিবেশ বিপর্যয় না ঠেকিয়ে যদি উল্টো ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের বিশ্বাস কোথায় গিয়ে ঠেকবে? পরিবেশ ধ্বংস করে আমরা নিজেরাই যেন নিজেদের বিপদ ডেকে আনছি। এখন পরিবেশ মানেই যেন শব্দ সন্ত্রাস, পরিবেশ মানেই যেন বায়ু দূষণে জীবনের গ্লানি বয়ে চলা, পরিবেশ মানেই যেন নদীর পানিকে রঙিন করে তোলা। দূষণ শোষণে পরিবেশ বলতে এখন আর কিছুই থাকছে না। সবখানেই যেন চলছে দূষণের এক মহা উৎসব। আর এই রাহুগ্রাস থেকে কবে মিলবে মানুষের মুক্তি? প্রিয় দর্শক, আপনার কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন এই টেলিফোন নাম্বারে 017777783।